আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের এসএসসি ফিজিক্স বইয়ের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে দেখো উত্তল দর্পণের রশ্মিচিত্র কীভাবে অঙ্কন করতে হয় সেটা নিয়ে কথা বলবো। আমি আরেকটা ভিডিওতে তোমাদের সাথে অবতল দর্পণের রশ্মিচিত্র নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমি বিস্তারিত কথা বলতে চাই, রুল অফ 6 বলেছিলাম, আমরা কি বলেছিলাম? রুল অফ 6। তো আশা করি তোমরা ওই ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখতেছো, তাহলে অনেকগুলো কথা কিন্তু আমার আর বলতে হবে না। তো তোমরা এই ক্লাসটা করার আগে অবশ্যই তোমরা রিফ্লেকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিফলন অধ্যায়ের যে আমরা কি বলে এটাকে, যে অবতল দর্পণের রশ্মিচিত্র অঙ্কন, সেই ক্লাসটা দেখে তারপরে এই উত্তল দর্পণের রশ্মিচিত্র আশা করি দেখবা। তাহলে আশা করি তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। এখন দেখো উত্তল দর্পণে কীভাবে রশ্মিচিত্র অঙ্কন করা যায় সেটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। তো চলো আমরা দেখি যে উত্তল দর্পণে কীভাবে রশ্মিচিত্র অঙ্কন করতে হয়। তো আমরা জানি যে একটা যদি উত্তল দর্পণ আমরা ড্র করি, তো আমি উত্তল দর্পণ যাকে আমরা উঁচুতল দর্পণ, উত্তল দর্পণে একটাই চিত্র, ভালো করে মাথায় রাখবো। উত্তল দর্পণের চিত্র কয়টা? একটা। অবতল দর্পণের চিত্র অঙ্কন করেছি আমরা 6টা, আর উত্তল দর্পণে কয়টা? একটা চিত্র অঙ্কন করব। তো আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা পালিশ করে দেই কিন্তু নিচু তল, আর দর্পণ হিসেবে বা আয়না হিসেবে ব্যবহার করি আমরা উঁচু পৃষ্ঠটাকে আমরা কি হিসেবে ব্যবহার করি? আয়না হিসেবে ব্যবহার করি। তো এই যেটা হচ্ছে প্রধান অক্ষ। তো একটা বস্তুকে ধরলাম, এটা প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, আমি জাস্ট ধরলাম। হ্যাঁ, তো আমি তো এক্স্যাক্ট জায়গায় আঁকাতে পারতেছি না, কারণ আমার তো স্কেল নাই, তাই না? চোখের ইশারাতে যতটুকু হয় ততটুকু কাজ করতেছি। তাহলে এবার দেখো এটা এটার মাঝখানে থাকবে সবসময়। এটা কোথায় থাকবে বলো তো? এটাকে বক্রতার কেন্দ্র বলবো, এটাকে প্রধান ফোকাস বলবো। তাহলে ফোকাসটা সবসময় মেরু, এই পয়েন্টের নাম মেরু। মেরু এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে থাকবে কোনটা? প্রধান ফোকাসটা। তো এটা নিয়ে আমরা আগের টিউটোরিয়ালে আলোচনা করে আসছি। তো এখন একটা বস্তুকে সাপোজ আমি এই জায়গায় রাখলাম, এখানে তো ফোকাসটা যেহেতু দর্পণের পিছনে, তাহলে এখানে সামনে পরে কোনো সমস্যা নাই। তাহলে এখন তুমি দেখো বস্তুটাকে আমি যদি সামনের দিকে রাখি, তো একটা আলো ডিরেক্ট বস্তু থেকে দর্পণে চলে আসবে, এসে এটা এই দিক দিয়ে চলে যাবে, এই দিকে চলে যাবে। ডিরেক্ট কোন দিকে চলে গেছে? ওটা ওই দিকে চলে গেছে। এখন এই বস্তুটাকে মনে হবে যে ফোকাস থেকে মনে হয় বস্তুটা যাচ্ছে, এরকম এরকম মনে হবে, এরকম মনে হবে। ফোকাসটা একটু এদিকে দেই, এইটা এখান থেকে যাচ্ছে, এরকম মনে হবে ফোকাস থেকে আলোটা এই দিক থেকে আসলো, এসে দর্পণে পড়ে এইদিকে চলে গেছে। কিন্তু এটাকে পিছনের দিকে বর্ধিত করলে মনে হবে বস্তুটা ফোকাস থেকে যাচ্ছে। আলোটা কোথা থেকে যাচ্ছে? দর্পণের ফোকাস থেকে বস্তুটা যাচ্ছে, এরকম আলোটা যাচ্ছে, এরকম মনে হবে। ঠিক আছে, মনে হবে যে এইদিকে যাচ্ছে, কিন্তু বাস্তবে আলোটা এইদিকে আসে এইদিকে চলে গেছে। আর একটা আলো দর্পণ থেকে এইদিকে খাড়া এইদিকে আসবে, এসে বক্রতার কেন্দ্র বরাবর আসবে। আমি যদি বলি কোন দিকে আসবে, এটাকে যদি বলি বক্রতার কেন্দ্র বরাবর আসবে। আমি একটু ড্র করে নেই, দাঁড়াও একটু। আচ্ছা দেখো, এই যে একটা আলো ডিরেক্ট বক্রতার কেন্দ্র বরাবর এসে দর্পণে বাধা পেয়ে আবার একটা বক্রতার কেন্দ্র দিয়ে বেরোয় এদিকে চলে যাবে। দেখা যায় স্যার? এটা বক্রতার কেন্দ্র দিয়ে এটা চলে যাবে। তাহলে এই যে এটাকে যদি পিছনে ডট 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 দেই, এটা কোথায় দেখা যাচ্ছে? এটা বক্রতার কেন্দ্র বরাবর যাচ্ছে, কিন্তু মূলত কিন্তু দর্পণের পিছনে ঘটে। এদিকে আলো কিন্তু আসে নাই, ধরো ওদিকে আসছে না। তাহলে এইখানে আলোক রশ্মিগুলো যেখানে মিলিত হবে, এইখানে আমরা বস্তুর একটা প্রতিবিম্ব দেখতে পাবো। এইখানে এইটাই হচ্ছে প্রতিবিম্ব। এটা কি বলো? প্রতিবিম্ব। এটাকে আমরা প্রতিবিম্ব বলি। তাহলে কি করলাম আমি একটু বলি। আর একটা আলো বস্তু থেকে ডিরেক্ট দর্পণে সেদিকে চলে গেছে, যেটাকে পিছনের দিকে বর্ধিত করলে প্রধান ফোকাস পর্যন্ত চলে আসবে। আরেকটা আলো বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে পতিত হয়ে আবার ওই দিক বরাবরে চলে গেছে। এটা সোজা হবে, কিন্তু এটা আমার আঁকাইতে একটু বাঁকা করছি। এটা মনে করবো যে এই দিকেই চলে গেছে, সোজা হবে আর কি, এইদিকে চলে গেছে। তাহলে এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, বস্তুটাকে পিছনে এটা বক্রতার কেন্দ্র বরাবর দিয়ে বের হয়ে আসবে। এখন বস্তু দুটো যে জায়গায় মিলিত হবে, এখানে বস্তুর প্রতিবিম্ব আমি দেখতে পাবো। এখন এইটুক হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব দর্পণ থেকে, এইটুক হচ্ছে বস্তুর দূরত্ব। যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। তাহলে তুমি আমাকে একটু বলো তো ভাইয়া, যে প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? প্রতিবিম্বের অবস্থান, তাহলে তুমি আমাকে বলো তো অবস্থানটা কোথায়? দর্পণের পিছনে না? কোথায় বলো তো? দর্পণের পিছনে। দর্পণের পিছনে হচ্ছে প্রতিবিম্ব। দেখো
আর প্রকৃতিটা কেমন বলো তো, প্রতিবিম্বের প্রকৃতিটা কেমন, প্রতিবিম্বের প্রকৃতি তো তুমি একটু বলো তো। আলোর রশ্মিগুলো একা একাই তো মেলে নাই, আমরা তো ডট ডট দিয়ে মেলাইছি, চিন্তা করতেছি, তাহলে এটাকে বলো অবাস্তব। কি বলি আমরা? অবাস্তব। কিন্তু সোজা দেখতে পাচ্ছি না, তাহলে অবাস্তব সোজা বা সিধা বলবো আমরা। অবাস্তব, অবাস্তব ও সিধা বলবো, সিধা। অবাস্তব ও সিধা বলবো। অবাস্তব ও কি? সিধা বা সোজা। অবাস্তব, সিধা বা সোজা। দেখো তো একা একাই মেলে না, অবাস্তব এবং বস্তুর তুলনায় প্রতিবিম্বটা সবসময় কি আছে? ছোট না? প্রতিবিম্বের আকৃতি, প্রতিবিম্বের আকৃতিটা কি হবে? প্রতিবিম্বের আকৃতি, আকৃতি সব সময় আমরা ছোট বা খর্বিত দেখব, খর্বিত বা ছোট দেখব আমরা, ছোট দেখব। তাহলে কি করলাম? একটা আলো বস্তু থেকে ডিরেক্ট দর্পণে এসে এদিকে চলে গেছে এবং এটাকে পিছনের দিকে বর্ধিত করে প্রধান ফোকাস পর্যন্ত শুয়ে যাবে। আর একটা আলো সোজাসুজি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে পতিত হয়ে এখান থেকে আবার ব্যাক করে চলে গেছে। তো পিছনের দিকে যদি মিলে এটা বক্রতার কেন্দ্র বরাবর আসবে। তাহলে এই দুটো আলো যে জায়গায় মিলিত হবে সেটাই হচ্ছে বস্তুর প্রতিবিম্ব। ঠিক আছে? তাহলে প্রতিবিম্বটা দর্পণের পিছনে হয়েছে, লিখছি প্রতিবিম্ব দর্পণের পিছনে। প্রকৃতি কি হবে? একা একাই মেলে নাই, জোরপূর্বক মেলাইছি, ডট ডট দিয়ে মেলাইছি, এই জন্য এগুলো অবাস্তব। এবং দেখো এটাও দেখতে যেরকম, এটারও মাথা যেদিকে, এটারও বস্তু একই 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 অ্যাঙ্গেলে আছে। এটা উপরের দিকে মাথা, ওটা উপরের দিকে, আমাদের সোজা বলছি বা সিধা বলছি। আর এর তুলনায় এটা ছোট, এই জন্য হচ্ছে কি? খর্বিত বা ছোট। তো আশা করি তোমরা এই ব্যাপারটা এখান থেকে সুন্দরভাবে বুঝতে পারছো যে উত্তল দর্পণে কীভাবে রশ্মিচিত্র অঙ্কন করতে হয়, এই ব্যাপারটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো।